ভোর রাতে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। খোলা চুল হাত খোপায় বেঁধে নিল লামিয়া। জানালায় চোখ রেখে দেখে নিল প্রতিটি বিল্ডিং এ আলো জ্বলছে মিটমিট করে। দূর থেকে মনে হয় এক ঝাঁক জোনাকি পোকা দল বেঁধে আছে। কি অপরূপ দৃশ্য, যা কেবল রমজান মাসেই দেখা যায়। লামিয়াদের বিল্ডিং এ একটা নিয়ম লামিয়ার ভীষণ ভালো লাগে। ভোর রাতে যে ফ্যামিলি আগে যাবে তারা প্রতি তলায় গিয়ে কলিং বেলে চাপ দেবে। দরজা না খোলা পর্যন্ত বেল দিতেই থাকে। দরজা খোলার পরেই সবাই উঠে পড়েছে নিশ্চিত হয়ে ঘরে ফেরে। মা তাহাজ্জুদে সালাত আদায় করছেন। লামিয়া একে একে সবগুলো খাবার টেবিলে এনে রাখলো। বাবা বললেন, লামিয়া, আমার মাকে ডেকে তোলো। মিঠু ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে খাবার টেবিলে বসেছে। বাবার আদেশ পেতেই লামিয়া চলে গেল অরুকে ডেকে তুলতে। আহ্লাদি অরু ঘুম থেকে উঠলেও পণ করলো সে ব্রাশ করবে না। না মানে না। এসেই বাবার কোল দখল করে বসেছে। ছোট হাত দুটো বাবার গলা জড়িয়ে ধরলো। ঘাড়ে মাথা রেখে চুপটি করে রইল অরু। দুষ্টুমি না করে এলেও মিঠু কিছুতেই শান্তি পায় না। তার এতক্ষণে ঢুলু ঢুলু ঘুম পালিয়ে গেল। অরুকে খোঁচা মেরে বলল, আমার বাবার কোল থেকে এখনই নাম। তুই এসে আমাদের দুই ভাই বোনের আদর ভালোবাসা সব কেড়ে নিয়েছিস। কাল সকালেই তোকে যেখান থেকে দয়া করে নিয়ে এসেছি সেখানে দিয়ে আসবো। অরু বাবার ঘাট থেকে মাথা তুলে গরম চোখে তাকালো। গলায় তীব্র ক্ষোভ মিশিয়ে বলল, মিঠু পচা গোমরা, আমরা দুই বোন রাস্তায় শুয়ে শুয়ে কাঁদছিলি। এক গরিব ছেলে, আমি আর আপু বাবাকে বলে দয়া করে তোকে নিয়ে এসে নাম দিয়েছি মিঠু। মিঠু মিটমিটিয়ে হাসলো। বাবা তুমিই বলো, আমাকে কুড়িয়ে পেয়েছো নাকি আরও কে? অরু বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে রইল। বাবা কিছুই বলছেন না, মিটমিট হাসছেন শুধু। চালাক অরু নিজের পক্ষে বাবাকে টেনে নিতে অল্প স্বল্প ঘুষ দিল। তুলতুলে নরম হাতে দুটো বাবার গলা ছেড়ে গালে এসে ঠেকেছে। বাবার পুরো মুখ চুমুতে চুমুতে ভরিয়ে তুলে আদরে গলায় বলল, বলো বাবা, বলো মিঠু পচা কুমড়াকে কুড়িয়ে পেয়েছো? ভীষণ যত্ন দেওয়া আদর পেয়ে বাবা অরুর পক্ষে রায় দিলেন। মহা খুশি অরু। মিঠুকে ভিঞ্চি কাটছে বারবার। মিঠুও থেমে নেই। এটা ওটা বলে অরুকে চেপিয়ে যাচ্ছে। সেহরি শেষ করে ফোন হাতে নিল লামিয়া। চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না। একবার উকি দিল সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য আইডির পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ঘুমানোর প্রস্তুতি নিল। তখনই টুংটাং শব্দে বার্তা এলো। এখনো ঘুমাননি কেন লামিয়া? ফোনের আলো চোখে পড়তেই লামিয়ার মনে হলো লোকটি স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। সেই তীক্ষ্ণ নজরের প্রশ্ন ছুটছে তাকে। গাল দুটো ধীরে ধীরে আরো রক্তিম হলো। লামিয়া জবাব দিল না। ফোন উপুর করে রেখেই বড় বড় শ্বাস নিল। চোখ বুজে রইল মিনিট খানেক। ঝাপসা ঝাপসা মনে পড়লো সেদিনের ঘটনা। সম্রাটের উৎকণ্ঠা যত্নে আগলে রাখা। বেশ খানিক সময় পর নিজেকে ধাতস্থ করে ফোন হাতে নিয়ে নিল রামিয়া। কিবোর্ডে হাত চালালো বড্ড ধীর গতিতে। ঘুম আসছে না। লিখে সেন্ড করলো। সিন হলো সাথে সাথেই। সম্রাট কিছু লিখেছে। লামিয়ার বুকের ভেতরে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। ভয়ানক অস্থিরতা থেকে বাঁচতে ওয়াইফাই কানেকশন অফ করে দিল। শুয়ে থেকেই আন্দাজ করতে পারছে তার শরীর মৃদু মৃদু কাঁপছে। বুক ধুকপুক করছে। আধার ডিঙিয়ে আলো ফুটলো। দূর থেকে ভোরের পাখি ডাকছে মধুর সুরে। আকাশ কাঁপিয়ে হুট করে ঝরঝরে বৃষ্টি নামলো। লামিয়া আবার ঘুমোতে পারল না। একছুটে বারান্দার দরজা খুলে ঠিক দরজার আড়ালে ভারী বর্ষণের সাথে সাথে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। লামিয়া কিঞ্চিত কেঁপে উঠলে ভোরের বৃষ্টি হাওয়া দেখলেও দু এক ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিচ্ছে তার দেহখানা। সম্রাটের ঘর তিনতলায়। লামিয়ার ঘরের ঠিক বিপরীতে বেলকনি বারান্দায় তাকে বেশ সুবিধা হলো। পকেটে হাত গুজে গভীর মনোযোগে লামিয়াকে অবলোকন করলো সম্রাট। ওদিকে যে সে ভিজে একাকার, সেই দিকে ধ্যান নেই। হুট করে ডেকে উঠল। লামিয়া, দুই অক্ষরের
ছোট্ট নামটি ঝংকার তুলল লামিয়ার কানে। বৃষ্টির তালে তালে ছন্দিত হলো নামটি। শব্দের উৎস বারবার তাকালো লামিয়া। মুখোমুখি দুজনের চোখাচোখি হয়ে গেল। সম্রাট তন্ময় হয়ে তাকিয়ে রইল। লামিয়ার নজর পড়ল অর্ধ ভেজা সম্রাটের শরীরে। জড়তা ভেঙে গলার স্বর বাড়ালো। ভিজে যাচ্ছেন তো আপনি? কিছু বলছে লামিয়া। বৃষ্টির কারণে স্পষ্ট শুনতে পারছে না সম্রাট। লামিয়ার দু ঠোঁট নাড়ার চমৎকার দৃশ্যে আটকে রইল সে। মনে প্রাণে চাইল তুমুল বর্ষণের এই স্নিগ্ধ সকালটা থেমে যাক, সময় না গড়াক। সম্রাটের কাছে থেকে সাড়া না পেয়ে লামিয়া খুব বেশি দেরি করল না, দ্রুত ঘরে ফিরল। ফোন হাতে নিয়ে বার্তা পাঠালো। বৃষ্টিতে ভিজছেন কেন আপনি? সম্রাটের পাঠানো পুরনো বার্তাটি একবার পড়ে নিল। ঘুমিয়ে পড়ুন লামিয়া, শরীর খারাপ করবে যে। ফোন রেখে চোখ বুঝল লামিয়া। রাজ্যের ঘুম এসে তার চোখের পাতায় ভিড় জমিয়েছে। লামিয়া সরে যেতেই সংবিত ফিরে পেল সম্রাট। নজরে পড়ল নিজের ভেজা শরীর। আনমনেই হেসে ফেলল সে। জামা কাপড় বদলে দেওয়াতে চুল মুছে নিল। এখন আর ঘুম হবে না তার। ফোন হাতে নিয়ে অনাকাঙ্ক্ষিত বার্তা পেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। চোখ বুজে ঠোঁট নামিয়ে দুইবার উচ্চারণ করলো। লামিয়া, লামিয়া। অধর কোণে লেপ্টে রইল শুকশুক হাসি। ঈদের বাকি অল্প কিছুদিন। ব্যাগপত্র গুছিয়ে গতকালই বাড়ি ফিরে গেল সম্রাটরা সকলেই। ঈদের ছুটি কাটাবে বাড়ির সবার সাথে। আয়েশা সুলতানা বারবার করে বলে গিয়েছেন লামিয়া আর মিঠুকে ঈদের দিন সম্রাট নিতে আসবে। তারা যেন তৈরি থাকে। প্রথমে লামিয়ার বাবা নারাজ ছিলেন। ৩-৪ মাসের পরিচিত ভাড়াটিয়ার বাড়িতে একা একা ছেলে মেয়েকে যেতে দেওয়া কেমন বেমানান। আয়েশা সুলতানা সবটা সামলে নিলেন। কথার মারপ্যাচে ফেলে ঠিকই রাজি করিয়ে নিলেন লামিয়ার বাবাকে। যথারীতি ঈদের দিন বিকেলে এসেই হাজির সম্রাটরা ৩ ভাই। আসার সময় বড় ভাইকেও নিয়ে এসেছে। তিনিও বেশ হাসি খুশি মানুষ। সহজেই সবার সাথে মিশে গেলেন যেন পূর্ব পরিচিত সবাই। সম্রাটের বিকশিত দৃষ্টি খুঁজে যাচ্ছে লামিয়াকে। কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে মেয়েটা। আরুকে ভীষণ সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা ফ্রক পরেছে, লম্বা চুল পিঠের উপরে ছড়ানো। সম্রাট টুক করে তুলে নিল তাকে। নেমে যেতে চাইলো। তার ভেতরে এখনো ভয় রয়ে গিয়েছে। এই বুঝে সম্রাট তাকে বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেবে। অনেকটা সময় নিয়ে শান্ত করলো তাকে। হাতের মুঠোয় সালামি গুজে দিয়ে বলল, এবার আমার সালামি দাও। অরু বড় বড় চোখ করে তাকালো। ফোলা ফোলা গাল নিয়ে বলল, আমি তো এইটুকুনি ছোট, ছোটরা কি সালামি দিতে পারে? পরে কিভাবে? তুমি আমার গালে আদর দিয়ে দাও, তাহলে সালামি দেওয়া হয়ে যাবে। অরু টুক করে চুমু দিল সম্রাটের গালে। খিলখিল করে হেসে বলল, দিয়েছি সালামি। মিঠু আগে থেকে রামির সাথে যুদ্ধে নেমেছে। মিশন সালামি। একে অপরের কাছে সালামি চেয়ে ঝগড়া শুরু করে দিয়েছে রামি। বলল, আমি ছোট মানুষ, জলদি জলদি সালামি বের কর। মিঠু রান্নাঘরে ছুটল। ওর ছোটবেলার হিরার হাতে নিয়ে পানি ভর্তি করে আগের জায়গায় এলো। নে ছোট বাচ্চা, ফিটার খা। তুই ছোট বাচ্চা, তুই ফিটার না খেয়ে সালামি চাইবি কেন? চড়িয়ে এই মারির দাঁত ওই মারিতে নিয়ে যাব। রামি খেপে গেল। এত বড় অপমান সে বরদাস্ত করবে না, কিছুতেই না। প্রতিশোধ পরায়ণ হয়ে বলে উঠল, আমাদের বাসায় যাওয়ার সময় তোর চান্দি ছিল করে কুত্তা ধোনা দেব। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে অপমান করিস? তুই আমাকে কি কুত্তা ধুনা দিবি? আমি এখন তোকে বল বানিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ফুটবল খেলবো। অবশ্য লামিয়ার দেখা মিলল। নাস্তা হাতে সামনে এসে সালাম দিল। সকালে বান্ধবী আর মেহমানদের ভিড়ে ঘোরাঘুরি হয়নি তার। সম্রাট চোখের পলক ফেলল না, নিঃসং হয়ে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে স্পষ্ট মুগ্ধতা। লামিয়া আর চোখে একবার তাকিয়ে বুঝতে পারল লোকটি বিভোর হয়ে তাকেই দেখছে। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালো লামিয়া। সম্রাটের বড় ভাই টুকটাক কথা বলছেন। লামিয়া জবাব দিচ্ছে জড়তা নেই। তিনি ফট করেই বলে ফেললেন, তুমি দেখছি একেবারেই লাজুক লামিয়া। বড় ভাই ভেবে কথা বলো, দেখবে আজ জড়তা কাজ করছে না। তুমি তো আমার ছোট বোনেরই মতো।
লামিয়া অমলিন হেসে সহজ হওয়ার চেষ্টা করলো। হুট করে অপরিচিতদের সাথে মিশতে পারে না সে। সবাইকে নাস্তা দিতে বলেই এক পাশে দাঁড়ালো লামিয়া। সম্রাট নাস্তা হাতে নিতে নিতে নিচু স্বরে বলল, ঈদ মোবারক। লামিয়া ভুলে যাওয়ার ভঙ্গিতে জিভায় কামড় দিল। লজ্জায় যুবধুবু হয়ে সেও সম্রাটকে ঈদের শুভেচ্ছা জানালো। লামিয়ার বাবার সাথে কথা বলে লামিয়া আর মিঠুকে নিয়ে বের হলো তারা। বাবা আরুকে যেতে দিল না। আরো ছোট মানুষ, তাছাড়া সবগুলো ছেলে মেয়ে চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। সম্রাটের পেছন পেছন হেঁটে গাড়ির কাছে এসে দাঁড়ালো লামিয়া। মিয়ে চাওয়া গলায় বলল, শুনুন, চোখ বুঝে হাসলো সম্রাট। পিছু ফিরে লামিয়ার মুখখানি দাঁড়ালো, গভীর স্বরে বলল, বলুন না লামিয়া। লামিয়া ইতস্ত করে বলল, আমি জানালার পাশেই বসবো। জানালার পাশের সিট খালি আছে, আপনি সেখানেই বসবেন। লামিয়া আঙ্গুল তাক করে দেখালো রামিয়ার মিঠুর দিকে। দুজনে মারামারি করে দুটো জানালা পাশে সিট দখল করে আছে। সম্রাট রামিকে সরিয়ে পেছনে পাঠিয়ে দিল। মুখ অন্ধকার করে পেছনে বসলো রামি। মিঠু তাকে বিদ্রুপ করে হাসছে। গাড়ি 10 মিনিটের রাস্তা পার হওয়ার পরেই রামি উঠে দাঁড়ালো। মিঠুর মাথার কাছে মুখ নিয়ে বমি করার চেষ্টা করছে। মিঠু পেছনে ফিরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল রামির মাথায়। তাদের দুজনের কাজে বিরক্ত হয়ে সম্রাট মিঠুকেও পেছনে পাঠিয়ে দিল। দুজনে পেছন দিকে যা ইচ্ছা করো। রামি তৃপ্তির হাসি হাসছে। মিঠুর দিকে 2 হাত বাড়িয়ে বলল, আসো শয়তানের নানা, নানা দাদা মিলে কোলাকুলি করি। তোর মতো শয়তানের মুখে থু মারি থু। লামিয়া জানালার বাইরে মুখ বাড়িয়ে আছে। তার মাথা পেছনে টেনে নিল সম্রাট। লামিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সম্রাট শান্ত চোখে তাকিয়ে নরম স্বরে বলল, মাথা ভেতরে রেখে আসুন, যদি কিছু হয়ে যায়। লামিয়া দ্বিরুক্তি করলো না। দৃষ্টি নিচু করে মাথা ভেতরে ঢুকিয়ে বসলো। সম্রাটের দৃষ্টি এখনো অবিচল, যেন শত বছরের দেখার স্বাদ সে এই মুহূর্তেই মিটিয়ে নিতে চায়। সম্রাট কোমল গলায় ডাকলো, লামিয়া, হুম। আপনার বাবা যেন আপনাকে কি নামে ডাকে? লামু। আপনি জানেন কি, লামিয়া নামের মতোই আপনি যে কাউকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। আমিও যে ভেসে যাচ্ছি লামিয়া। থমকে গেল লামিয়া। চোখ জোড়া বিচরণ করছে সম্রাটের আবেশিত চোখে। বড় ভাই সামনে বসেছেন ড্রাইভারের সাথে। সম্রাট সবার অগোচরে লামিয়ার নরম চিকন হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। জমে গেল লামিয়া। তার চোখে মুখে আতঙ্ক, বুকের ভেতরে শিরশির করা অনুভূতি হচ্ছে। বারবার সামনে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা। সম্রাট সামনে দৃষ্টি রেখেই মৃদু স্বরে বলল, কেউ দেখছে না লামিয়া। বর্ষপঞ্জিকার পাতায় চলেছে বৃষ্টি ভেজা আষাঢ় মাস। আষাঢ় হলো প্রেমময় মাস। আকাশ কালো মেঘে ঢাকা, গাছে গাছে কদম ফুলের থোকা। জ্যৈষ্ঠের জলাময়ী রুক্ষতাকে বিদায়ী বার্তা জানিয়ে আগমন ঘটল আষাঢ়ের। শুষ্কতা বিদায় নিয়ে ঝুম বৃষ্টি নামে প্রকৃতি সেজে ওঠেই নবরূপে। প্রতিটি বৃষ্টির ফোঁটায় প্রেম ঝরে পড়ে। প্রবল বর্ষণ বয়ে আনে শীতলতা। বৃষ্টির তালে তালে ময়ূর পেখম মেলে নাচে। বিলের জলে ফুটে ওঠে রঙিন পদ্ম। আষাঢ়ের এই রহস্যময়ী রূপে জমে ওঠে কপতির প্রেম। লামিয়ার আজ বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে হলো। মায়ের চোখ পাখি দিয়ে ছুটল ছাদে। মনের আনাচে কানাচে মিষ্টি ভালো লাগা একটু একটু করে পুরোটাই বৃষ্টির আয়ত্তে চলে গেল লামিয়া। ঝুমঝুমি বৃষ্টির তালে ঘুরে বেড়ালো পুরো ছাদ। নামলো সুখ অনুসন্ধানে। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হলো। লামিয়া ততক্ষণ ভিজল। শরীরের সাথে লেপ্টে যাওয়া জামা টেনে টুনে ঠিক করে নামালো। সিঁড়ি পেয়ে মাঝপথেই সম্রাটের সাথে দেখা। পা জোড়া থেমে গেল সেখানেই। শ্বাসরুদ্ধ হয়ে এলো লামিয়ার। সাথে আকাশ স্পর্শী অস্তিত্ব। হেলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখলো লজ্জাবতী গাছের পাতার মতো নুয়ে পড়ছে যেন। বারবার জামা ঠিক করার চেষ্টা করছে। সম্রাট চোখ ফিরিয়ে নিল, অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল,
আমার চোখ ঝলসে যাচ্ছে লামিয়া, দ্রুত ঘরে ফিরুন। লামিয়া দাঁড়িয়ে থাকতে পারলো না, ছুটে পালিয়ে গেল। আজ আর সে বাসার বাইরে বের হবে না, কিছুতেই না। লামিয়া ছুটে যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলল সম্রাট। আমায় সামলে থাকতে দিচ্ছেন না কেন লামিয়া? লামিয়া শুনলেন না। প্রেমিক পুরুষের আকুলতা, সে ছুটে চলল এক সমুদ্র লজ্জা নিয়ে। পিছু ফিরলেই যে অনর্থ কিছু ঘটে যাবে। জামা পাল্টে কাঁথা মুড়ি দিল লামিয়া। মায়ের ডাকাডাকিতেও সাড়া দিল না। এখনও তার বুক ধরফর ধরফর করছে, হাত পা কাঁপছে, চোখে মুখে তার লজ্জার আভা। চোখ বুজে বড় সড়ো দুটো শ্বাস নিল। তখনই ফোনের টুংটাং শব্দ হলো। বার্তা এলো বিপরীত দিক থেকে। বারান্দায় আসুন লামিয়া, অপেক্ষা করছি আমি। লামিয়া ফোন ওভাবেই রেখে দিল। সে গেল না বারান্দায়, নাকচ করলো সম্রাটের আদেশ। সে যেমন পরিস্থিতিতে ছিল এই মুহূর্তে চোখে চোখ রাখতে পারবে না। ইস, কেনই বা ভিজতে গেল সে? নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। এই মুহূর্তে সম্রাটের সামনে পড়ল নির্ঘাত অস্বস্তিতে জ্ঞান হারিয়ে ফেলবে সে। নিজের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস তার নেই। আধা ঘন্টার সময় পেরিয়ে গেল, না লামিয়া বারান্দায় গেল না, আর না কোনো বার্তা এলো। লোকটিকে এখনো দাঁড়িয়ে আছে। মনে মনে কৌতূহল হানা দিতে ধীর গতিতে বিছানা ছাড়ল লামিয়া। খট করে বারান্দার দরজা খুলে দিল। বাইরে ঝড়ো হাওয়া উঠিয়ে দিল তার ভেজা চুল। বাতাসের দাপটে ক্ষীণ হয়ে এলো চোখচোরা। ঝট করে ডান পাশে চোখ ফেরালো লামিয়া। মানুষটি যায়নি, তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিভোর হয়ে তাকাতেই দেখছে লামিয়া বার কয়েক পলক ঝাপটালেও সম্রাটের পলক পড়ছে না। গভীর অনুযোগের স্বরে সম্রাট বলল, এতক্ষণ আসেননি কেন লামিয়া? আমি যে আপনার অপেক্ষায় ছিলাম। লামিয়া ভাষা ভাষা চোখে অবলোকন করলো সম্রাটকে। কেমন উদ্ভ্রান্তের মতো দেখছে তাকে, অপলক স্থির চাহনি। লামিয়া দৃষ্টি ফিরিয়ে নিল, মিয়ে যাওয়া গলায় বলল, কেন অপেক্ষা করেছিলেন? আমার ভালো থাকার জন্য। লামিয়া জবাব দেওয়ার মতো করে শব্দ খুঁজে পেল না। তার শব্দভাণ্ডার ফুরিয়ে এলো, শরীর বয়ে গেল শীতল স্রোত। লামিয়ার মনে হলো লোকটি এখনও তাকে দেখছে, বেশ মনোযোগ দিয়ে দেখছে। তরতর করে লামিয়ার অস্বস্তি বাড়ল। তড়িঘড়ি করে বলে উঠল, আমি ঘরে যাচ্ছি। লামিয়া ঘরে ফেরার জন্য পা বাড়াতেই সম্রাট বাদ সাধল। গলায় তীব্র আকুলতা। আর একটু থাকুন না লামিয়া। লামিয়া কেন যেন ফেলতে পারল না মানুষটির কথা। পা থামিয়ে দিল। আর একটু সময় কাটালো বারান্দায়। যতবার আর চোখে লোকটিকে দেখেছে ততবারই নিজের জন্য মানুষটির চোখে মুগ্ধতা দেখেছে। স্কুল ছুটির সময় রাস্তায় দল বেঁধে নামলো বাচ্চারা, পরনে সাদা ইউনিফর্ম। তাদের মধ্যে রামি আর মিঠু বন্ধুদের সাথে বাসায় ফিরছে। সহপাঠীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি কোথায় রামি? রামি দু আঙ্গুলের নখ উল্টে নাকের ছিদ্রপথ দেখিয়ে বলল, এই জায়গায় আমাদের বাড়ি। মিঠু হেসে কুটি কুটি হাসতে হাসতেই রাস্তায় বসে পড়ল। সে ছেলেটি প্রশ্ন করছিল, সে বোকা বনে গেল। মিঠু বলল, এরা হলো গরিবের জাত, বাড়ি ঘর নেই। আমি আবার দয়ালু ব্যক্তি, একবার এসে আমার পা ধরে গড়াগড়ি খেতেই বাড়িতে জায়গা দিয়ে দিয়েছি। কিন্তু এখন দেখি গরিবের আরেকটি পরিচয় বের হয়েছে। বেটা মির্জাফর আমার বাসায় থেকেই আমার সাথে ছলচাতুরি করার চেষ্টা করে। রামি উত্তেজিত হলো না, ঠান্ডা মাথায় নিচে বসে পড়ল। রাস্তার মধ্যেই মিঠুর প্যান্ট টেনে ধরে বলল, ভাই, আপনি দয়ার সাগর, জমিদারের বংশধর, আপনার তুলনা হয় না। আপনার নিশ্চয় প্যান্টের অভাব হবে না, হলেও গাছের ছাল লতাপাতা দিয়ে ইজ্জত ঢাকার মতো উদার আপনি। আমাকে এই প্যান্টটি দিন ভাই, আমি গরিব মানুষ, কাপড় চোপড় কেনার টাকা নেই। আপনি প্যান্ট না দিলে বেজ্জতি হয়ে মারা পড়বো আমি। মিঠু দু হাতে প্যান্টের কোমর চেপে ধরে রেখেছে। পা নাড়িয়ে রামিকে সরানোর চেষ্টা করে বলল, প্যান্ট ছাড় রোমের বাচ্চা, থাপ্পড় মেরে তোর গাল লাল করে দিব। ক্লাসের জন্য তৈরি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নামলো লামিয়া। সাথে বাবাও আছেন। তিনতলার নামতেই সম্রাটকে বের হতে দেখল। লামিয়া তারা দেখিয়ে পাশ কাটিয়ে নেমে গেল।
সম্রাট পেছনে পেছন নেমে এলো। বাবা লামিয়াকে নিয়ে একটি সিএনজিতে উঠলেন। লামিয়াকে বাস স্টপে নামিয়ে দিয়ে নিজের কাজে যাবেন। সম্রাটের সামনে ড্রাইভারের সাথে চেপে বসল। তার দৃষ্টি সামনে। অনেকটা রাস্তা পেরোনোর পর লামিয়া ধারণা ভ্রান্ত হলো। সম্রাট রাস্তায় তাকিয়ে নেই। সম্রাট লুকিং গ্লাসে তাকিয়ে তাকিয়ে দেখছে। লামিয়া জড়সড় হয়ে বাবার সাথে চেপে বসে রইল। তিনি ফোনে কথা বলছেন। ভয়ে তার বুক কাঁপছে। এই বুঝি বাবা দেখে ফেললেন। আবারও আর চোখে তাকালো লামিয়া। সম্রাট এখনো শান্ত চোখেই দেখছে। লামিয়ার চোখে স্পষ্ট ভীতি। সম্রাট আর বাড়াবাড়ি করল না। লামিয়াকে স্বস্তি দিয়ে সামনে তাকালো। প্রলম্বিত শ্বাস ছাড়ালো লামিয়া। বাবা তাকে নামিয়ে হাতে কচকচে নোট গুজে দিয়ে কাজের উদ্দেশ্যে চলে গেলেন। লামিয়া বাসে উঠে জানালার বাইরে চোখ রাখল। বাস ছেড়ে দিতেই দোকানের ছাউনি ছেড়ে বেরিয়ে এলো সম্রাট। দক্ষিণে পা চালিয়ে কলেজ গেটে ঢুকে পড়ল। আকাশে ঘন কালো মেঘ। ভার্সিটি থেকে বের হলো লামিয়া। বান্ধবীদের বিদায় জানিয়ে বাস স্টপের দিকে কদম ফেলল। লামিয়া, পেছনে ফিরে ভারী চমকালো লামিয়া। ঘড়িতে সময় চেক করে নিল। 3:20। লোকটি এইদিকে এসেছে কেন? এই সময় তো তার বাসায় থাকার কথা। সম্রাট দ্রুত পা চালিয়ে লামিয়ার পাশাপাশি এসে দাঁড়ালো। চলুন। লামিয়া আশেপাশে সাবধানী নজর বলিয়ে নিল। সম্রাট শান্ত স্বরে বলল, এটা আপনার এলাকা নয় লামিয়া, কেউ চিনবে না। এত কেন ভয় পাচ্ছেন বলুন তো? লামিয়া রাস্তায় দৃষ্টি রেখে হাঁটলো। ইতস্ত করে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ এইদিকে? সম্রাট লামিয়ার দিকে তাকিয়ে হাঁটছে। অবশিষ্ট কণ্ঠে বলল, গুরুত্বপূর্ণ একজনের সাথে দেখা করার কথা ছিল। ওহ, গুরুত্বপূর্ণ মানুষটি আপনি লামিয়া। লামিয়া চমকালো না। মনে মনে ভেবে রেখেছিল লোকটি এমন কিছুই বলবে। তবে কেমন একটা নতুন অনুভূতির আভাস পেল। মাথা নিচু করে সম্রাটের পাশাপাশি হাঁটলো। তুমুল বৃষ্টির দাপটে ভেঙে পড়ল ফুল সমেত কদম ফুলের ডাল। একটি বাচ্চা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল থেকে ফিরছে, হাতে একগুচ্ছ কদম। লামিয়া মুগ্ধ হয়ে দেখছে ঝরে যাওয়া কদম ফুলের অপরূপ সৌন্দর্য। সম্রাট বাচ্চা মেয়েটিকে থামিয়ে একটি কদম ফুল চাইল। না করল না মেয়েটি। সম্রাটের হাতে একটি কদম গুজে স্থান ত্যাগ করলো। সম্রাট যত্ন করে লামিয়ার কানের পাশে কদম গুজে দিল। লামিয়া ঘন ঘন পলক ঝাপকালো। সম্রাট লামিয়ার চোখে চোখ রেখে বলল, এ ফুল আপনার জন্য সৃষ্টি লামিয়া, আর লামিয়া নামক ফুলটি আমার জন্য। বাতাসে বেগের সাথে পাল্লা দিয়ে বাস চলছে। বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শরীরে ওড়না জড়িয়ে দু হাতের তালু ঘষে যাচ্ছে লামিয়া। সে ঠিক জানালার পাশ ঘেঁষে বসেছে। কানের পাশে এখনো সম্রাটের গুজে দেওয়া কদম ফুল। পাশে ছিটেই কারো সাথে গুরুত্বপূর্ণ ফোন আলাপে ব্যস্ত সম্রাট। কথা চলমান রেখেই হাত বাড়িয়ে জানালার গ্লাস আটকে দিল। লামিয়া যেন ঠান্ডা না লাগে। ব্যস্ততার ভিড়েও তার খেয়াল রইল লামিয়ার ওপর। বাসের দু একজন লোক তাদের আর চোখে পর্যবেক্ষণ করছে। লামিয়া আজ নির্লিপ্ত রইল। কারো নজরকে তোয়াক্কা করলো না। কথা বলায় ব্যস্ত সম্রাটকে মনোযোগী দর্শকের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শক্তপোক্ত দেহের সাথে আটসাট হয়ে লেপ্টে আছে কালো শার্ট। আজ আর টপ বোতাম দুটো খোলা নেই। পরিপাটি হয়েই এসেছে। কথা বলার সময়ও তার ভঙ্গিমা বেশ দৃঢ়। লামিয়া চোখ বুঝতে ভয় পায়। বিষণ্ণতায় এসে ঝেঁকে ধরে তাকে। তার কল্পিত পুরুষ এখন আর আবছায় নয়। লামিয়া এখন তাকে স্পষ্ট দেখতে পায়। চোখ বুঝলেই মানুষটি চমৎকার হেসে তাকিয়ে থাকে। লামিয়ার বিমূঢ় হয়, আর একটু গুটিয়ে যায়। কিছুতেই বিশ্বাস হতে চায় না এই মানুষটি তার কল্পনায় ঘুরে বেড়ায়। সে দৃষ্টি ভ্রান্তের মতো কল্পনার ভ্রম ভেবে উড়িয়ে দেয় সিরিয়াস ব্যাপারটি। লামিয়া মনে পড়ে গেল ঈদের দিনের কথা। মানুষটি কিভাবে তার চিকন হাতটি আঁকড়ে ধরল, অথচ লামিয়া বাধা দিতে পারল না। বুক করা ক্যাবের জানালায় মুখ বাড়িয়ে চুপটি করে বসে রইল। মানুষের উচ্চতার প্রতিটি বাক্য তার মনে শিহরণ জাগিয়ে দেয়।
লামিয়া স্তব্ধ হয়ে সরে যায়। অনুভব করে মানুষটির উৎকণ্ঠা, কিন্তু কিছু বলতে পারে না। তীব্র প্রতিবাদ জানাতে পারে না। চরম সত্য হলো প্রতিবাদ জানানোর ইচ্ছে হয় না। সেদিন রাতেই বাবার তোড়জোড় ফোন কলে বাধ্য হয়ে ফিরতে হয়েছে লামিয়া আর মিঠুকে। বাবা বাজারের ওপর এসে দাঁড়িয়েছিলেন। সম্রাট এসে দুজনকে নামিয়ে দিয়ে বিদায় নিল। এর কিছুদিন পরেই তারা ফিরে এলো। আছড়ে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাতজোড়া চঞ্চল হয়ে ওঠে। লামিয়া সাহস করে তার অদম্য ইচ্ছাকে প্রাধান্য দিল। হাত চালিয়ে দিল সম্রাটের চুলের ভাঁজে। কপালের চুলগুলো ছেলে দিল পেছনের দিকে। লামিয়ার আকস্মিক কাজে ভারী চমকালো সম্রাট। তার চোখ মুখ সেই কথাই বলছে। জ্যৈষ্ঠ মাসের খরতাপের পর এ যেন আষাঢ়ের এক পশলা বৃষ্টি মনে হলো সম্রাটের কাছে। আষাঢ় মানেই আবেগ, প্রেমময় মাস। সম্রাটের মনে হলো সত্যি তার জীবনে আষাঢ় নামলো। ঝুম বৃষ্টিতে সে তার হৃদয়ে ভিজে উঠল। সম্রাটের চোখে মুখে খেলে গেল এক তৃপ্তি হাসি। অল্প স্বল্প ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। এতেও ভীষণ চমৎকার দেখাচ্ছে মানুষটিকে। সম্রাটের নীরস দৃষ্টির কবলে পড়ে ঝপ করেই হাত গুটিয়ে নিল লামিয়া। এবার তার অস্বস্তি হলো। কি দরকার ছিল এমন একটি কাজ করার? জানালার বাইরে দৃষ্টি ঠেকালো, বড় বড় শ্বাস নিল, নিজেকে ধাতস্থ করার বৃথা চেষ্টা চালিয়ে গেল। সম্রাট বুক ভরে নিঃশ্বাস নিল। এখনো ঠোঁটের ধারে ঘেঁষে আছে নজর কাড়া হাসি। ঘরের আসবাবপত্র মুছে রাখছেন মা, সাথে সাহায্য করছে লামিয়া। আরও একটা কাপড় হাতে মোছার কাজ করছে লামিয়া। বলল, তোর মুছতে হবে না পাকা বুড়ি। আরও সোফা মুছতে মুছতেই বলল, আমি সোফা মুছে রাখছি, এটা আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। লামিয়ার চোখ চড়ক কাজ। মায়ের দিকে তাকিয়ে দুজনেই হেসে ফেলল। লামিয়া শুধালো, তোর শ্বশুরবাড়ি এলো কোথা থেকে? আরও বিরক্ত হলো যেন, হাঁপিয়ে যাওয়ার কণ্ঠে বলল, আমি কি বড় হব না? তোমার মতো বড় হলে আমার যখন বিয়ে হবে তখন এই সোফা সেট আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। এগুলো তো সব মিঠু আর তার বউয়ের। মিঠু পচা কুমড়া সব পাবে, আমি মা বাবার কাছে কিছুই পাবো না। আরও তেতে উঠল। লামিয়া মিটমিটিয়ে হেসে বলল, তোকে তো কুড়িয়ে পেয়েছি আমরা, তাহলে তোর আবার কিসের আবদার? আরও রেগে গিয়ে ধমকে উঠল লামিয়াকে, আমার কেউ নেই। মিঠু পচা কুমড়া আমার ভাই না, তুমিও আমার বোন না। লামিয়া আরুর মতোই গাল ফুলিয়ে রইল। কথা বলল না আরুর সাথে। মাঝে মাঝে আর চোখে আরুকে দেখে মুখ টিপে হাসছে। আরুর চোখ পড়তেই অন্যদিকে ফিরে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে যাবার পরও যখন লামিয়া কথা বলল না, অরুর চোখে জল ভরে উঠল। টলমল চোখে তাকিয়ে থেকেও লামিয়া সাড়া পেল না। ছোট ছোট পায়ে গিয়ে এসেই লামিয়াকে জাপটে ধরে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলে আদুরে স্বরে বলল, তুমি আমার কোথাও কষ্ট পেয়েছো? আমার কান্না পাচ্ছে কেন? তুমি কষ্ট পেও না, আমি তো মিছি মিছি বলেছি। আমার একটা মিঠু আছে, একটা লামিয়া আছে, তো আমার সবাই আছে। লামিয়া বেশিক্ষণ হাসি চেপে রাখতে না পেরে শব্দ করেই হেসে ফেলল। মা বোন দুজনকে একসাথে হাসতে দেখে লজ্জা পেল ওরু। লামিয়ার ঘাট থেকে মাথা তুলল না। এভাবেই কেটে গেল কয়েক মুহূর্ত। পুরনো দিনের বিদায়ী বেলায় নতুনদের আগমন। ভার্সিটির প্রাঙ্গণ আজ মেতে উঠেছে নবীনদের বরণের উৎসবে। জাঁকজমকপূর্ণ সাজে সেজে উঠেছে ক্যাম্পাস। তারই প্রস্তুতি নিচ্ছে লামিয়া। বান্ধবীদের সাথে মিলিয়ে খয়েরি রঙে শাড়ি কিনেছে। গোসল সেরে ছট করেই তৈরি হয়ে নিল। পিঠ ছড়ানো চুল শুকিয়ে ঢিলে খোপা বেঁধে নিল। অল্প স্বল্প সাজলো। হাতে কাছে চুড়ি পরতে পরতেই আয়নার চোখ স্থির হলো। নিজের কাছে নিজেকে চমৎকার লাগছে। মিষ্টি করে হাসলো লামিয়া। পার্স হাতে নিয়ে বেরিয়ে পড়লো। সিঁড়ি দিয়ে নামতে নামতেই মেসেঞ্জারে টুংটাং বার্তা এলো, সামনের দিকে হেঁটে আসুন, আমি সিএনজি নিয়ে অপেক্ষা করছি।
পার্সে ফোন ঢুকিয়ে নেমে পড়ল লামিয়া। আজ ভার্সিটিতে নবীনদের বরণের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানের কথা সম্রাটের জানা। লামিয়ার কাছ থেকে জেনেছে। লামিয়া ভাবেনি লোকটি তার জন্য অপেক্ষা করে থাকবে। সে সামনে এগোলো না, বাড়ির সামনে দাঁড়িয়ে রইল রিক্সা নেওয়ার উদ্দেশ্যে। লামিয়া নিশ্চিত মানুষটি অন্য দিনের মতো তাকে অস্বস্তিতে ফেলে তাকিয়ে থাকবে। দৃষ্টির নড়চড় হবে না এক মুহূর্তের জন্য। আজ এমনিতেই একটু বেশি বেশি লজ্জা লাগছে তার। লামিয়া লজ্জায় ডুবি ডুবি অবস্থায় আবারও টুংটাং শব্দে বাড়তে এলো। লামিয়া কাপা হাতে ফোনের স্ক্রিন অন করলো। আমি অপেক্ষা করছি তো লামিয়া, দ্রুত আসুন। লামিয়া দোনামোনা করে পা বাড়ালো সামনে। একটু সামনে এগোতেই সিএনজি নজরে এলো। সম্রাটকে স্পষ্ট দেখা যাচ্ছে, তার যাত্রাপথের দিকেই চেয়ে আছে। কোনো কথা না বলেই চুপচাপ উঠে পড়ল লামিয়া। সম্রাটের চোখে চোখ রাখতে পারল না। বড়সড় এক ধাক্কা লাগলো সম্রাটের বুকে। সবকিছু ভুলে টুলে লামিয়াকে দেখে ব্যস্ত হয়ে পড়ল। লামিয়ার কোমল গাল দুটো রক্তিম হলো। জড়সড় হয়ে বসলো সে। সম্রাট ঘোরের মাঝেই বলল, আপনি আমার বুকের ভেতর গড়ে ওঠা প্রেম ঘাটের একমাত্র খেয়া স্রোত। এই ঘাটে যে আর কোনো স্রোত এসে ভিড়বে না লামিয়া। লামিয়া কাঁপলে চিকন ঘাম দেখা দিল। ক্রমাগত ঢোক গিলছে। হাঁসফাঁস করে বলল, আমার ভীষণ গরম লাগছে। সম্রাট ঘোর ছেড়ে বেরিয়ে এলো। পকেট থেকে টিস্যু বের করে লামিয়ার দিকে বাড়িয়ে দিল। কপালের ঘাম মুছে নিতে বলে লামিয়ার দিকে পিঠ দিয়ে বসলো। লামিয়া দুর্বল হাতে ঘাম মুছে নিল। সম্রাট তার বেশিক্ষণ তাকিয়ে থাকলেই ভুলভাল কিছু একটা হয়ে যাবে। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। আর আরেকটি বারের জন্য তাকালো না লামিয়ার দিকে। বুকের ভেতর দুরু দুরু কম্পন টের পাচ্ছে। লামিয়াকে নামিয়ে দেওয়ার আগে একবার চোখে চোখ রেখে তাকালো। প্রশস্ত কণ্ঠে আবদার করে উঠল, আজ আপনাকে একা ভার্সিটিতে যেতে দিতে ইচ্ছা করছে না লামিয়া। আজ বাসায় চলে গেলে হয় না? লামিয়া মৃদু শব্দ করে বলল। বান্ধবীদের কথা দিয়ে ফেলেছি, সবাই অপেক্ষা করছে আমার জন্য। সম্রাট ব্যাকুল হয়ে বলল। আমার যে আজ বড্ড হাঁসফাঁস লাগছে লামিয়া। লামিয়া গুটিয়ে রাখা ডান হাত বাড়িয়ে সম্রাটের হাত ছুঁয়ে দিল। সম্রাট আশ্বস্ত হলো। তার মনের মেঘ ঘিরে গিয়ে রোদের দেখা দিল। হাতের ছোঁয়ায় ধোয়া ওঠা কফির কাপ। প্রতিটি চুমুকে কেমন একটা নিখুঁত ভাব। এক দেখায় যে কেউ আকৃষ্ট হতে পারে। লামিয়া অল্প অল্প ঠোঁট ছোঁয়াচ্ছে। কফি সম্পূর্ণ শেষ করে ক্যান্টিন ছেড়ে গুটি গুটি পায়ে বের হলো। অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ। সে বান্ধবীদের সাথে কিছু সময় আড্ডায় বসলো। ক্যাম্পাস এখনো খালি হয়নি। যারা অনুষ্ঠানের দায়িত্বে ছিল তারা এখনো দৌড়ঝাঁপের ওপরে আছে। অন্যরাও কেউ লামিয়াদের মতো আড্ডায় মেতেছে। শাড়ির কুচি ঠিক করে লামিয়া রাস্তায় নামলো। ফুটপাত ধরে সামনে এগোলেই বাস স্টপেজে লামিয়ার সামনে না এগিয়ে থেমে গেল। থামতে হলো তাকে। তুখোর ব্যক্তিত্বের এই মানবী ধারালো নজর এড়িয়ে যাওয়ার অনুমতি যে লামিয়ার নেই। মন তাকে কিছুতেই অনুমতি দিতে চায় না। কঠোর বিরোধিতা করে সম্রাট দাঁড়িয়ে আছে তার সামনে। লামিয়া থেমে থেমে শুধালো, আজও এদিকে এসেছেন যে? সম্রাট নরম চোখে তাকালো। সূর্যের তেজ ম্লান হয়ে এসেছে। সকালের এই চকচকে সাজ এখন আর নেই। কিছুটা মলিন দেখাচ্ছে। চোখের নিচে অল্প অল্প কাজল ছড়িয়ে সৌন্দর্য খানিকটা কমে এলেও সম্রাটের নজরে মুগ্ধতার কমতি নেই। তার এখনো ভালো লাগছে। এ এক নতুন লামিয়া, তার অগোছালো লামিয়া। লামিয়ার প্রশ্নসূচক দৃষ্টির কবলে পড়ে তপ্ত শ্বাস ছাড়ল সম্রাট। তার গলায় অনুরাগ ঝরে পড়ল। সকালে একটা জিনিসের কমতি ছিল, তা সম্পূর্ণ করতে এসেছি। লামিয়ার বোধগম্য হলো না কিছুই। সে বোকা বোকা চাহনি নিক্ষেপ করলো। সম্রাট আলতো হেসে পকেটে হাত গুছল। কুচকুচে কালো লোমশ হাত বের করতেই লামিয়া বেরিয়ে এলো সফেদ রাঙা শিউলি ফুলের মালা। মুহূর্তে ভুরভুরে সুগন্ধি ছড়ালো 12 মাসি শিউলি। দুধ সাদা এই রূপসী কপালে লাল কমলা টিপের পরে টুকটাক করে লামিয়া যেন বলছে, জড়িয়ে নাও আমায় তোমার এই কেশ রাশির খোপায়।
লামিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ দুটো ঝলমল করে উঠেছে উৎপল্ল চিত্তে। মৃদু হেসে সম্রাটের দিকে তাকালো। তা অবলোকন করে সম্রাটের অধর কোণ প্রশস্ত হলো। নরম কণ্ঠে শুধালো, পরিয়ে দেই? উঁচু কণ্ঠে কথা বলেই যেন মেয়েটি নুইয়ে পড়বে, কুকড়ে যাবে। লামিয়ার মাথা দুলিয়ে অনুমতি দিল। সম্রাট লামিয়ার পেছন দিকে আড়াল হলো, হাত রাখলো কৃষ্ণ চুলের খোপায়, নিপুণ হাতে আটসাত ভাবে বেঁধে দিল শিউলি ফুলের মালা। চমৎকার এই রূপ অবলোকন করতে গিয়ে সম্রাটের দৃষ্টি আটকে গেল অন্য কোথাও। শ্রাবণের তীব্র তাপ দাহে একটু একটু করে ঘেমে উঠছে শরীর। কালো রঙের ব্লাউজ আটসাট ভাবে লেপটে আছে লামিয়ার শরীরের সাথে। কারো কারো নজরে দৃশ্যটি বেশ আকর্ষণীয়। গিলে খাওয়ার মতো দৃষ্টি ঝলসানো এই দৃশ্য বেশিক্ষণ আঁচল টেনে দিল পিঠের ওপর। লামিয়ার প্রশ্নসূচক তাকাতেই সম্রাট সত্যটা ধামাচাপা দিল। পাছে নাজুক মেয়েটা আরেকটু নুইয়ে যায়। সীমাহীন অস্বস্তি নিয়ে ঝরে যায়। সম্রাটের দৃষ্টি স্বচ্ছ, নেই কামুকতার ছোঁয়া। চোখে চোখ রেখে সরল গলায় জবাব দিল, এভাবেই ভীষণ ভালো দেখাচ্ছে লামিয়া। লামিয়া আর চোখে মুখ লুকিয়ে হাসলো। তার চোখ হাসছে। বেখেয়ালি হাঁটতে গিয়ে ফুটপাতের পাশ ঘেঁষে পড়তে পড়তে বেঁচে গেল। হাতে টান পড়তেই সোজা হয়ে দাঁড়ালো। বুকের ভেতর ঢিপি ঢিপ করছে। এক্ষুনি পড়ে গেলে কেমন লজ্জায় পড়তে হতো তাকে, ভেবেই হাঁসফাঁস লাগলো। পিচঢালা রাস্তা আর জুতার ফিতায় পা বেজে খানিকটা লেগেছে, তবে খুব একটা ব্যথা অনুভব হচ্ছে না। সম্রাট নিশ্চিত দৃষ্টিতে তার পায়ের দিকেই তাকিয়ে আছে। কপালের ভাঁজগুলো জানান দিচ্ছে যে কতটা বিচলিত। সম্রাট অভিযোগ, আপনি বড্ড বেখেয়ালি লামিয়া। লামিয়া কিছু বলল না, চোখের পলক ঝপকালো বারবার। হুট করে নিচে বসে পড়ল সম্রাট। পায়ে ঝুলে যাওয়ার অংশে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিতেই 2 কদম পিছিয়ে গেল লামিয়া। শরীরে বিদ্যুৎ খেলে গেল। পায়ে হাত দেওয়ার ব্যাপারটা দৃষ্টিকটু দেখাচ্ছে। অনেকেই ব্যাপারটিকে কামুকতা খুঁজতে চাইবে। লামিয়া চায় না কেউ তাকে নিয়ে বাজে ধারণা পোষণ করুক, তাকে নিয়ে মানুষের ভাবনা তার উপরে প্রভাব ফেলে। পৃথিবীর উজাড় করা মন খারাপ তাকে ঘিরে ধরে। তপ্ত শ্বাস ছেড়ে উঠে পড়ল সম্রাট। চিন্তিত স্বরে বলল, এইটুকু পথ হাঁটতে পারবেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি রিক্সা ডেকে নিচ্ছি। সামনে তাকাতেই বাস স্টপেজ দেখা যাচ্ছে। কয়েক কদমের জন্য রিক্সা। আঘাতটি এমন আহামরি নয়। লামিয়া মনে মনে হাসলো, বাধা দিল সম্রাটকে। সম্রাটের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল কোমল হাতের মুঠোয় চেপে নিল। সম্রাটের মনে হলো তুলতুলে নরম তুলো তার আঙ্গুল ছুঁয়ে দিল। পিছু ফিরে হাতের ওই শক্ত বাঁধনে তাকালো। কতটা নিঃসংকোচে তার আঙ্গুল আবদ্ধ করে নিল। হৃদয়ে বয়ে গেল উপচে পড়া ঢেউ। লামিয়ার চোখে তাকাতেই লামিয়ার মাথা নুইয়ে নিল। মিয়ে যাওয়া গলায় বলল, হাঁটতে পারবো আমি, ব্যথা নেই পায়ে। না করল না সম্রাট। লামিয়াকে নিয়ে হাঁটলো। 2 কদম এগিয়ে নিঃসংকোচ আবদার করে বসলো। লামিয়া, চলুন না, বিয়ে করে ফেলি। লামিয়ার পা জোড়া থেমে গেল। চোখে মুখে ভীতি নামলো। তবে সম্রাটের হাত ছাড়ল না। এভাবেই ধরে রইল শক্ত বাঁধনে। সম্রাট দুর্বোধ্য হাসল। লামিয়ার হাত শক্ত করে চেপে ধরে ভরসা গলায় বলল, ভয় পাবেন না লামিয়া। আমি ক্ষণিকের আবেগ দিয়ে জিততে গিয়ে বিবেকের কাছে হেরে যেতে চাই না। আমার পাওয়ার আবেগ বিবেক দুটোই চাই। লামিয়া স্বস্তি পেল। এখনই বিয়ে করা তার মুখ্য উদ্দেশ্য নয়। মানুষটাকে তার ভালো লাগে, ভালো লাগার জল ফোঁটা গড়াতে দিচ্ছে। সে বুঝতে চায় নিজেকে, পাশের এই মানুষটিকে। সম্রাট বলল, আপনি সবসময় সেজেগুজে থাকবেন না লামিয়া। হুট করে একদিন সেজে আমায় চমকে দেবেন, ঠিক আজকের দিনটির মতো। আমি দিনের পর দিন, মাসের পর মাস এই চমকেরই অপেক্ষায় থাকব। লামিয়ার মনে সুপ্ত ভালো লাগা ভেতরকার নীরবতার অবসান ঘটালো না। চলুক, কিন্তু ভালো লাগা
নিভৃতে নিঃশব্দে। তাদের নিমন্ত্রণহীন তুমুল অনুভূতির সাক্ষী হলো শ্রাবণের এক পরন্ত বিকেল। কোলাহলে পরিপূর্ণ এক ফুটপাত। দুজোড়া পায়ের কদম পড়ল সামান তালে। মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘুরছে রামি। আয়েশা সুলতানা খানিকটা বিরক্ত। সকাল থেকে জ্বালিয়ে মারছে ছেলেটা। বিরক্ত ছড়া গলায় বললেন, তোর ওসব রেসিপি আমি পারি নাকি? একবার বানিয়ে শিক্ষা হয়েছে আমার, তুই নিজে বানিয়ে নে। রামি নাক মুখ কুঁচকে বলল, উফ, আমি পারবো না। তাহলে যা এখান থেকে। আমি তাহলে হবু বউকে ডেকে নিয়ে আসি, সে এসে বানিয়ে খাওয়াবে আমায়। তোমায় কত করে বলেছি বিয়ে করিয়ে দাও, শুনলেই না। আয়েশা সুলতানা চুপ করে রইলেন। রামি বাসা থেকে বেরিয়ে 4 তলায় উঠল। লামিয়াকে জোরপূর্বক টেনে নিয়ে এলো তাদের বাসায়। মায়ের ফোন থেকে রেসিপি দেখিয়ে বলল, তোমার দায়িত্ব এটা আমায় বানিয়ে বানিয়ে খাওয়ানো। মা বলেছে বড় হলে তোমায় আমার বউ করে আনবে। লামিয়া হালকা কেসে উঠল। রামি বলল, ঝটপট ফ্রাইড চিকেন বানিয়ে খাও, আমি রান্নাঘরে তোমায় পাহারা দিচ্ছি। আয়েশা সুলতানা ফ্রিজে থেকে মুরগি নামিয়ে দিয়ে চলে গেলেন। রামি রান্নাঘরে তাকেই ওপর বসেই ফোন ঘাটছে। মুঠোফোন তীব্র শব্দ করে উঠল। বড় ভাবি ফোন করেছেন। রামি রিসিভ করে কানে তুলল। কেমন আছো ভাবি? ভালো, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা আছে নাকি? কেউ আমায় পাত্তাই দিচ্ছে না। তোর আর ইহজনমে ভালো থাকা হবে না। মা কোথায় সেটা বল। মাকে কি দরকার? মুরব্বীকে ডিঙিয়ে বাচ্চাদের সাথে জরুরি কথা বলতে চাইছো? সভ্যতা নম্রতা শেখনি? আপনি মুরব্বী, মাফ করবেন দাদা শ্বশুর। আসলে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, মায়ের সাথে কথা বলতে ফোন করেছি। ইরা বিন্দু মাত্র আফসোস না করে বলল। রামি দুঃখী দুঃখী গলায় বলল, বলেছিলাম তোমার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তুমি দিলে না। মাকে কত করে বলি লামিয়া আপুকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তাও দিচ্ছে না। আমার জীবনটাই বেদনা। স্পিকার অন থাকায় লামিয়া সবটা শুনতে পাচ্ছে। ইরা ভাবে চমৎকার হাসলেন। রিনিচিনি হাসির শব্দটিও ভারী মিষ্টি শোনালো। তিনি রগড় করে বললেন। লামিয়াও খিলখিল করে হেসে উঠল। রামি নাক মুখ কুচকে বলল, কয়েক বছর পর ঠিক ওই বইয়ের তুলনায় বড় হয়ে যাব আমি, দেখে নিও। এখন যত পারো অপমান করে নাও, সময় আমারও আসবে। ভাবে লামিয়ার গলায় শুনে বললেন, লামিয়া আছে? জি ভাবি। শোনো, তুমি আর মিঠু কিন্তু সবার সাথে আসছো, আমি বারণ শুনছি না? লামিয়া গাইগুই করে বলল, বাবা যেতে দেবেন না, তাছাড়া আমার পড়াশোনা মিঠুর ক্লাসে গ্যাপ যাবে, এমনিতেও এর পড়াশোনার মন নেই। দুদিনে অমন কিছু হবে না, আঙ্কেলের সাথে আমি কথা বলবো। আমরা দুদিন পর এমনিতেও ওই বাসায় আসছি। আচ্ছা, আগে আপনি আসুন। এবার মাকে একটু দাও তো। রামি আয়েশা সুলতানার কাছে ফোন নিয়ে এসে লামিয়াকে বলল, তুমি যাবে আমাদের সাথে, দারুণ হবে তাই না? আমার এখন নাচতে ইচ্ছে করছে। লামিয়া বলল, এত নিচে লাভ নেই, আমাদের যাওয়া হবে না। ঈদের দিন রামিদের বাসায় গিয়ে প্রথমে অস্বস্তি হলেও অল্প কিছুক্ষণের জড়তা কেটে গেল। ভেবেছিল রামির ভাবি কেমন হবেন, তাকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবেন। বাকিদের মতো যদি আপন করে না নিতে পারেন, লামিয়ার ভয় দূর হয়ে গেল নিমেষেই। রামির ভাবি ইরা মানুষটি বাকি সবার মতো সহজেই লামিয়ার সাথে মিশে গেলেন। বিয়ের 7 বছর পেরিয়ে গেলেও এখনো সন্তানের মুখ দেখেনি। তবুও মানুষটি কতটা প্রাণোচ্ছল থাকার চেষ্টা করেন। লামিয়া ভীষণ মনে ধরল ইরা ভাবিকে। নিঃসন্দেহে তিনি একজন চমৎকার মানুষ। সম্রাট এসে বসলো মায়ের পাশে। লামিয়া রান্না শেষ করে প্লেট হাতে আয়েশা সুলতানের কাছে গেল। চোখাচোখি হয়ে গেল সম্রাটের সাথে। লামিয়া চোখ নামিয়ে নিল। আয়েশা সুলতানা লামিয়াকে এক পাশে বসিয়ে দিলেন। জড়সড় হয়ে বসলো সে। সম্রাট খাওয়ার ফাঁকে ফাঁকে তাকেই দেখছে, যা লামিয়ার নজর এড়ালো না। কপালে চুলগুলো কানের পাশে গুজে আবারও একবার তাকালো সম্রাটের দিকে। আবারও দুজনের চোখাচোখি হলো। আয়েশা সুলতানা লামিয়ার উদ্দেশ্যে বললেন, ইরা তোমাকে আর মিঠুকে ছাড়ছে না, যেতেই হবে তোমাদের। ওর বাবা মা কাল এসে দাওয়াত দিয়ে যাওয়ার কথা ছিল, আমিই বারণ করে দিয়েছি। এমনিতেই সব জায়গা তাদের দৌড়াতে হবে,
বিয়ে 15 দিন পর হবে। লামিয়া গলা স্পষ্ট দ্বিধা, মৃদু স্বরে বলল, আমি আর মিঠু কিভাবে যাব আন্টি? আমার মিঠু দুজনের পড়া আছে। দুদিনের আহা মরি কোনো ক্ষতি হবে না। আর তোমার বাবার সাথে আমি আর সম্রাট কথা বলে নেব। লামিয়া সম্রাটের দিকে তাকালো। তার সম্পূর্ণ মনোযোগ খাওয়ায়। বাসায় চলে এলো লামিয়া। পড়াশোনায় ব্যস্ত লামিয়া। পাশেই মুঠো ফোন পড়ে আছে অবহেলায়। মেসেঞ্জারের টুংটাং শব্দ, হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। সম্রাট কেবল মেসেঞ্জারেই বার্তা পাঠায়। কন্ট্যাক্ট নাম্বার এখনো আদান প্রদান হয়নি তাদের। লামিয়া খুলে রাখা বই একপাশে ঠেলে রেখে ফোন হাতে নিল। ফ্রি আছেন লামিয়া? সময় দেখল লামিয়া, রাত্রি 10:49। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। লম্বা শ্বাস টেনে লিখল, আপনি কি ছাদে? সেন্ড করার পরেই সিন হলো। মুহূর্তেই ফিরতি বার্তা, একবার ছাদে আসবেন? লামিয়া সিন করে রেখে দিল। সুতির ওড়নাটি শরীরের সঙ্গে জড়িয়ে নিল ভালোভাবে। ফোন হাতে পা টিপে দরজা পর্যন্ত গেল। বুকের ভেতর ধুকপুক করছে। যাওয়ার সিদ্ধান্ত নিয়েও দরজা থেকে ফিরে এলো। 10 মিনিট এভাবেই কেটে গেল। এখনো আর পড়াশোনা হবে না। বইপত্র গুছিয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিল। লামিয়াকে চমকে দিয়ে প্রথমবারের মতো সম্রাট আইডি থেকে কল এলো। লামিয়া শ্বাসরুদ্ধ হয়ে এলো। ঘরের বাতি নেবানো, চারদিকে খুটখুটে অন্ধকার, নির্জীবতা গ্রাস করে রেখেছে পুরো ঘর। ক্রমাগত স্পষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের শব্দ, বুকের ভেতর ক্রাশের খেলা। মুঠোফোন নামক যন্ত্রটি ডাক হাতেই মুঠো চেপে আছে লামিয়া। আবারও তীব্র শব্দ হলো। লামিয়া রুদ্রশ্বাসে কাপা হাতে ফোন রিসিভ করলো। কানে চেপে ধরতেই নিস্তব্ধতাকে জয়ী করে সম্রাট নীরব রইল। লামিয়ার বুক ছিঁড়ে বেরিয়ে এলো বিন্দু বিন্দু ভালোবাসার শ্বাস। ক্ষণকাল পর নীরবতা ভাঙল সম্রাট। তার চিরচরিত্র শান্ত স্বরে বেকুলতা প্রকাশ পেল। আসছেন না কেন লামিয়া? লামিয়া ঘোরের মাঝে আটকে গেল। বুক ভার করা অনুভূতি হলো তার। হঠাৎই মন বিষিয়ে উঠল। ভীষণ কান্না পাচ্ছে। তার যাওয়া উচিত ছিল। মানুষটিকে এইভাবে অপেক্ষা করানো তার মোটেও উচিত হয়নি। তরতর করে কেমন বয়সের ঘর এক এক করে কমতে লাগলো। বুঝ তার এক যুবতী হয়ে উঠল ঘন আবেগের পসরা সাজানো কসুরি। আবেশে নিভে এলো চোখের পাতা। চিকন ঠোঁটের ফাঁক গলে রিমিঝিম স্বরে বের হলো, আমি এক্ষুনি আসছি। লামিয়ার মতো পাল্টে গেল। ঘুমোতে যাওয়া বাদ দিয়ে মন ছাদের দিকে টানলো। ধীর পায়ে দরজায় পা বাড়ল। সাবধানে দরজা খুলে বাইরে গিয়ে চাপিয়ে রাখলো। ফোনের আলো না জ্বালিয়ে অন্ধকারে পা বাড়িয়ে সিঁড়ির হাতল চেপে এক একটি সিঁড়ির ধাপ পার করে ছাদে পা রাখলো। কিছুর সাথে সজোরে ধাক্কা লাগতেই মৃদু চিৎকারে দুকদম ছিটকে পড়ল লামিয়া। ছোট প্রাণটি হাতে চলে এলো যেন। তড়িৎ লামিয়া হাত চেপে ধরল সম্রাট। তাকে শান্ত করতে বলল, আমি লামিয়া, ভয় পাবেন না। বুকে হাত চেপে ঘন ঘন শ্বাস নিল লামিয়া। সম্রাটের স্বর শুনে কিছুটা শান্ত হলো। অন্ধকার হাতুড়ি সম্রাটের সাথে ধাক্কা লাগলো তার। নিজেকে ধাতস্থ করে মৃদু চেঁচিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? এখনই ভয়ে জানটা বেড়ে যাচ্ছিল প্রায়। অন্ধকারে লামিয়ার রণচণ্ডীর রূপ ঠাওর করা যাচ্ছে না। তবে কণ্ঠের তেজ স্পষ্ট শ্রবণ করে হাসল সম্রাট। শব্দ হলো খুবই সামান্য। লামিয়া আরেকটু রাগ দেখিয়ে বলল, হাসছেন আপনি? সম্রাট কথা না বলে ফোনের ফ্ল্যাশ অন করে লামিয়ার মুখে ধরল। চোখ সয়ে যাওয়া অন্ধকারে আলো সইতেই চোখের পাতা নেবে গেল। সম্রাট স্বাভাবিক ব্যাপারটিতেও মুগ্ধতা খুঁজে পেল। মুখটিতে স্নিগ্ধতায় ভরপুর, কত শত মায়া। দিন দিন তার দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছে করেছে মেয়েটাকে বুকের খাঁচায় বন্দি করে রাখতে। তবে সে লামিয়াকে সময় দিতে চায়।
লামিয়া আলোর বিপরীতে চোখ পিটপিট করে তাকালো। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গাল দুটো ফুলে উঠল। গম গম স্বরে বলল, চোখে আলো ধরে রেখেছেন কেন? সম্রাট ঠোঁট এলিয়ে হাসল। লামিয়ার প্রশ্নের জবাব দিল না। অনিমিষ চেয়ে থেকে আবদার করল, আর একটু রাগ করুন না লামিয়া, আপনার তেজি রূপটাও যে ভীষণ ভালো লাগে। দূর থেকে হিমশীতল করা বাতাস শরীর ছুঁয়ে দিল। লামিয়ার চোখ মুখে লজ্জার জোয়ার নামল। মুখ লুকানো বৃথা চেষ্টায় কিছু সময় পার করল। সম্রাট আলো ঘুরিয়ে নিচের দিকে তাক করতেই লামিয়া সোজা হয়ে দাঁড়ালো। এখন আর চোখে আলো লাগছে না। আপনি আমাদের সাথে বিয়েতে যাবেন লামিয়া? চলুন না একসাথে যাই, আপনাকে ছাড়া ভালো লাগবে না যে আমার। সম্রাটের চোখজোড়া শান্ত, অথচ লামিয়া কোথাও একটা বেকুলতা টের পেল। তার বুকের ভেতরটা ছটপটে টানা ছাপটালো। মলিন স্বরে জবাব দিল, বাবা যাওয়ার অনুমতি দেবেন না। সম্রাট লামিয়ার স্বীকারোক্তি চাইল। শান্ত ও দৃঢ় কণ্ঠে শুধালো, আপনি যেতে চান কি না বলুন, আঙ্কেলকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। লামিয়া মাথা নিচু করে সম্মতি জানালো। সম্রাট প্রলম্বিত শ্বাস ছাড়ল। লামিয়াকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না আজকাল। এই নিকষ কৃষ্ণ অন্ধকারে বুকে লামিয়াকে তার এক টুকরো চাঁদ মনে হয়, যে নরম আলো ছড়িয়ে তার হৃদয় আলোকিত করে। সম্রাট মৃদু আলোয় চোখ জোড়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে দেখল লামিয়াকে। সব রকম ভাবতেই চমৎকার লাগে, ভয়ঙ্কর সুন্দর লাগে। লামিয়া জড়সড় হয়ে দাঁড়িয়ে উসখুস করছে। দ্বিধা নিয়ে বলল, আমি আসছি। আর একটু থাকুন না লামিয়া। সম্রাটের নিঃসংকোচ আবদার বরাবরের মতো আজও ফেলতে পারল না লামিয়া। দ্বিরুক্তি না করে দাঁড়িয়ে রইল। ক্রমশ তার অস্থিরতা বাড়ল। সময়ের সাথে পাল্লা দিয়ে রাত গভীর হচ্ছে, অথচ সম্রাটের হেলদোল নেই। পারলে সে সময়টাকেই থামিয়ে দিত। লামিয়া করুণ স্বরে বলল, রাত অনেক হয়েছে, এবার যাওয়া উচিত। বাবা মা জেগে গেলে সমস্যা হবে। এত পালায় পালাই করেন কেন লামিয়া? ঠিক আছে চলো। লামিয়ার সামনে হাঁটল। সম্রাট তার পিছু পিছু কাজ ঘেঁষে হাঁটতেই জমে গেল সে। চোয়াল শক্ত করে বাকি সিঁড়ি পার করল। আর একটু কাছাকাছি থাকলে সে ঢলে পড়বে। শুক্রবার শনিবার 2 দিন সরকারি বন্ধ পেয়ে বড় ভাইয়া আর ভাবি চলে এলেন। আয়শা সুলতানা বিকেলে সময় করে বিল্ডিংয়ের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন ইরাকে। সন্ধ্যার পর আসলেন লামিয়াদের বাসায়। দরজায় বেল দিতে লামিয়া এসে দরজা খুলল। সকালে ইরার সাথে দেখা করে এসেছে সে। লামিয়া মিষ্টি এসে বলল, ভেতরে আসুন। আয়েশা সুলতানা ইরাকে নিয়ে ভেতরে ঢুকলেন। বৈঠকখানায় লামিয়ার বাবা বসে আছেন। ইরা সালাম দিল। বাবা গভীর স্বরে সালামের জবাব দিয়ে উঠে পড়লেন। ভাবলেন, মেয়ে মানুষদের আলাপ আলোচনায় থেকে তিনি কি করবেন। উল্টো নতুন মেয়েটার হয়তো অস্বস্তি হবে। ইরার একটু অস্বস্তি হলো না, বরঞ্চ চমৎকার হেসে বলল, আঙ্কেল কোথায় যাচ্ছেন? সবাই মিলে গল্প করি, বসুন। মেয়েটি যেন আদেশ দিল ওনাকে। লামিয়ার বাবা গম্ভীর একগুছে ধাঁচের মানুষটি থমথম খেলেন, তবে চেহারায় তা প্রকাশ না করে সোফায় একপাশে বসে পড়লেন। ইরা মিটমিট হাসল। সে বেশ বুঝতে পেরেছে উনি খানিকটা ভরকে গিয়েছে। লামিয়া মায়ের সাথে চা নাস্তার ব্যবস্থা করে পাশে এসে বসল। ইরা নিজ থেকেই কথা তুলল। লামিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল একটা আবদার করব। লামিয়ার বাবা আশ্চর্য হচ্ছেন। মেয়েটা একের পর এক চমকে দিচ্ছে ওনাকে। ঠিকঠাক পরিচয় হয়নি, অথচ অনায়াসে আবদার করছে। লামিয়া যে ঠিক বিপরীত, খুব তাড়াতাড়ি কারোর সাথে মিশতে পারে না। তাই ভেবেছিলেন এই মেয়েটাও তেমনই হবে, কিন্তু তিনি ভুল।
নিজের গভীর ভাব কিছুতেই ধরে রাখতে পারলেন না। গলা খাকারি দিয়ে বললেন, বলো। মন রাখবেন, আমার বোনের বিয়ে কিছুদিনের মধ্যে। আপনারা সকলে আমন্ত্রিত, কিন্তু লামিয়া আর মিঠু মায়ের সাথে হলুদের আগেই চলে আসবে। সম্ভব নয়, মিঠু লামিয়া দুজনেরই পড়াশোনা আছে। লামিয়া এবার লাস্ট সেমিস্টার ছাত্রী। ইরা মলিন কণ্ঠ বলল, দুদিনে এমন কিছু হবে না। দিন না আঙ্কেল, ওরা দুজন সেই দিন অল্প কিছুক্ষণ মুহূর্ত আমাকে বোন বানিয়ে এসেছে। এখন আমি কিভাবে ভাই বোনকে রেখে অন্য বোনের বিয়েতে যাই? আমার তো বাবা নেই। আপনি অন্তত বাবা হয়ে আমার আবদারটুকু রাখুন। বাবা নেই শুনে লামিয়ার বাবা কিছুটা নরম হলেন, বললেন, আচ্ছা, যখন যাবে তখন দেখব। এটা কি আবদার রাখা হলো? আপনি আবদার রাখলেন না, আবার ছুঁড়েও ফেললেন না। অগতা মত দিতে হলো বাবাকে। রাশভারী গলায় বললেন, ঠিক আছে, যাবে। ইরার ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়েশা সুলতানা মনে মনে হাসলেন। সম্রাটের বাবাও ছিলেন এমন কাঠখোট্টা স্বভাবের। ঠিক এমনভাবে অল্প অল্প করে শ্বশুরের মনেও জায়গা করে নিল মেয়েটা। রামি নাচতে নাচতে মিঠুকে বলল, সরি, জামা কাপড় এখন থেকে গুছিয়ে নে, সাথে কয়েকটা পলিথিন বাড়িয়ে নিস। তোর তো খাবার টোকানোর অভ্যাস আছে। সমস্যা নেই, আমি আছি তো। সবাইকে বুঝিয়ে বলবো ছেলেটা হাবা, বছরে একবারও ভালো খাবার দেখতে পায় না। মিঠু অগ্নি চোখে তাকিয়ে ভস্ম করে দিল রামিকে। তুই হাবাত, তোর বংশে যে কয়টা বেঁচে আছে সবগুলো হাবাতের দল। পলিথিন তোর লাগবে, মিঠুর নয়। মিঠু হলো জমিদারের বংশধর। রামি দুহাত আজলা করে মুখ উগড়ে বমি করার ভান করে মিঠুর দিকে ছুঁড়ে মারল। তোর জমিদারিতে বমি করি আমি। মিঠুর সকাল থেকেই সর্দি লেগেছিল। হাতের টিস্যু দিয়ে নাক মুছে রামের শরীরে ছুঁড়ে বলল, তোর মতো হাবাত কি চিনবে জমিদারির? তোরা চিনিস ভাত, সবগুলো ফকিন্নির জাত। ওর কোমরে হাত দিয়ে টিপ টিপ করে তাকিয়ে দেখলো দুজনের ঝগড়া। একটু পরেই গলায় গলায় ভাব হয়ে যাবে। বড়দের মতো দুজনকে ধমকে উঠল ওরু। ঝগড়া বন্ধ করো, পিটিয়ে একেবারে চামড়া তুলে ফেলবো দুজনের। রামি তুচ্ছতাচ্ছিল্য করলো ওরুকে। বিদ্রুপ হেসে বলল, চুনোপুটি আমাদের শাসন করতে এসে যা বাগ এখান থেকে। ওরু নিজের অপমান বরদাস্ত করতে পারল না। বিছানার ঝাড় হাতে নিয়ে তাড়া করলো রামিকে। দুজনে মিলে চক্কর কাটলো পুরো রুম। রামিকে হেনস্থা হতে দেখে পায়ে পা তুলে আরাম করে বসলো মিঠু। বসে বসে ওরুকে ডিরেকশন দিচ্ছে রামিকে কিভাবে কিভাবে আক্রমণ করলে ভালো হয়। অন্ধকারকে বিদায় জানিয়ে সূর্য উঠল পূর্ব আকাশে। সকালে মিঠা রোদ বেলা বাড়ার সাথে সাথে উত্তাপ ছড়ালো। লামিয়া ক্লাসের জন্য বের হচ্ছে। সম্রাট নিচেই দাঁড়িয়ে আছে। ইদানিং লামিয়া না নেমে আসা পর্যন্ত দাঁড়িয়েই থাকে, তারপর একসাথে যায়। লামিয়া প্রথম প্রথম সম্রাটের সাথে যেতে না চাইলেও এখন তার আবদার ফেলতে পারে না। ধারালো চোখ দুটো তাকে সম্মোহিত করে ফেলো, চৌমুকের মতো আকর্ষিত হয়। লামিয়া এসে পড়তেই সিএনজি নিল সম্রাট। সিএনজিতে ঠিকঠাক উঠে বসতে লামিয়ার বাবা এসে পড়লেন। তিনি সামনের দিকে যাবেন। ইমার্জেন্সি কল পেয়ে বাসা থেকে বের হলেন। সম্রাট ওনাকে পেছনে বসতে বলে সামনে ড্রাইভারের সাথে চলে গেল। লামিয়ার বাবা সম্রাটের সাথে আলাপ জুড়ে দিয়ে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, বিয়ের অনুষ্ঠানে তুমিও যাচ্ছ? সম্রাট ভদ্র ছেলের মতো গলার স্বর নিচু রেখেই জবাব দিল, জি আঙ্কেল, মা আর রামিকে এখান থেকে আমি নিয়ে যাব। লামিয়ার বাবা বললেন, তোমাদের সাথে লামিয়া আর মিঠু যাচ্ছে, ওদের খেয়াল রেখো। বিশেষ করে মিঠুর খেয়াল রাখবে। কখন কি ঘটে বসে, মনে বাদরামি ছাড়া আর কিছুই নেই ছেলেটার। সম্রাট ওনাকে শাসস্ত করে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি সামলে নেব। লামিয়ার বাবা গন্তব্য আসতেই নেমে গেলেন। সম্রাট ফের পেছনে গিয়ে বসলো।
আলতো হেসে লামিয়ার ডান হাত মুঠোয় নিল, চোখে চোখ রেখে গভীর স্বরে বলল, দেখলেন তো লামিয়া, আপনার বাবা কেমন করে আমায় দুদিনের জন্য আপনার দায়িত্ব বুঝিয়ে দিলেন, এরপর সারা জীবনের দায়িত্ব বুঝিয়ে দেবেন। লামিয়া তাদের হাতের ধীর বন্ধনে তাকালো, চোখ বুঝে রইল খানিকটা সময়, বুক ভরে শ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি যে আমার মন ব্যথার ওষুধ হয়ে উঠেছেন সম্রাট, এভাবে শক্ত করে ধরে রাখুন আমায়। কিন্তু ভাষায় প্রকাশ করল না। সম্রাটের চোখে চোখ রেখে নিজের অনুভূতি প্রকাশ করার সাহস তার নেই। লামিয়া লজ্জায় লুকিয়ে পড়বে। সম্রাটের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করল না, বাড়তে দিল গাঢ় অনুভূতি। এরকম আরও মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।